সকালের প্রথম রোদ, গ্রামের নিস্তব্ধতা আর দূর থেকে বাজানো ঘণ্টার শব্দ। আজ আমি পৌঁছে গেছি এক রহস্যময় শক্তিক্ষেত্র তারাপীঠ। শুধু মন্দির নয়, বাঙালির হাজার বছরের বিশ্বাস, ভক্তি আর অদ্ভুত অলৌকিকতার ঠিকানা এই তারাপীঠ। নমস্কার বন্ধুরা, আজকের ব্লগ আমি শুরু করছি বীরভূমের হৃদয় তারাপীঠ থেকে। এখানে আসলেই একটা অন্যতম শক্তিক্ষেত্র, আবার রহস্য বলা যায়। চলুন আজ একসাথে দেখি মা তারার ইতিহাস, গুরুত্ব আর কিছু অজানা কাহিনী। তো আমাদের নলেটেশ্বরীর মায়ের পুজো দেওয়া কমপ্লিট এবং আমরা আবার বেরিয়ে পড়েছি তারাপীঠের উদ্দেশ্যে। তো তারাপীঠের যাবতীয় তথ্য এবং তারাপীঠের ইতিহাস মোটামুটি সবাই জানে, আমার বলার কিছু নেই। নলেটেশ্বরী থেকে বেরিয়ে আমরা যাচ্ছি তারাপীঠের উদ্দেশ্যে এবং এই যে ওভারব্রিজটা আমরা নিলাম, যাতে মানে গুগল ম্যাপের তরফ থেকে, কিন্তু ওভারব্রিজের অবস্থা এবং রাস্তার অবস্থা দুটোই অসম্ভব খারাপ। এখন বাজে দুপুর 1:46, দেখে মনে হচ্ছে একদম কুয়াশায় ভর্তি। এগুলো কুয়াশা না, পুরো ধুলোয় মহা করছে রাস্তাটা। মানে ফ্রিতে যদি কেউ পাউডার কিনতে চাও, চলে এসে এই রাস্তায় ফ্রিতে একদম পাউডার। অবস্থা দেখো। এই রাস্তাতে যখন ঢোকার কথা বলছিলে, বুঝলা? হ্যাঁ হ্যাঁ, আমি এই রাস্তাতে কথা বলছিলাম। হ্যাঁ, বুঝতে পারছি। রাস্তার গর্ত গেলে ফাঁকা ফাঁকা যাওয়া যায়। এসে একটা জিনিস মনে হচ্ছে, সেটা হচ্ছে গর্তগুলো রাস্তায় আছে না গর্তের মধ্যে রাস্তা আছে, সেটা একটা কোয়েশ্চেন মার্ক। যে পরিমাণে ধুলো। বীরভূম আমাদের, এটা কিন্তু তন্ত্রভূমিও নামে পরিচিত। এই বীরভূমে রয়েছে টোটাল 5টা সতীপীঠ, তার মধ্যে একটা নলহাটি, যেটা আমরা অলরেডি দর্শন করে আসলাম। এবার আমরা এগোচ্ছি দশ মহাবিদ্যার দ্বিতীয় বিদ্যা বৃহস্পতির অধিষ্ঠিপতি মা তারার উদ্দেশ্যে। আচ্ছা, তার আগে একটা জিনিস দেখাই, যে আমার সোনার বাংলা যে কবিতা রয়েছে, তো বীরভূমে আসলে না এটা সত্যি মনে হয়, কারণ চারিদিকে যতদূর চোখ যাবে শুধু সোনার মতো ফলে আছে ধান দেখাতে। তো এবার আমরা এগোচ্ছি তারাপীঠের উদ্দেশ্যে। এখন বাজে ঘড়ির কাঁটায় 2:14। দেখো, সোনার মতো ফলে আছে আমাদের সোনার ফসল। সত্যি এর জন্যই হয়তো আমার সোনার বাংলা। যাই হোক, এদিকটাও দেখাই একবার। এখন বেসিক্যালি সব ধান কাটাই ছাটাই পর্ব চলছে। এখানে খেজুরের রস তৈরি হচ্ছিল পিছনে দেখলাম। তো শান্তিনিকেতন যখন যাবো তখন দেখাবো। এই যে চলে এসছি মা তারার প্রবেশদ্বারে। এই হচ্ছে মা তারার প্রবেশদ্বার। যাবতীয় যা তথ্য এবং যা কোথায় থাকছি আমরা, কিভাবে কি করছি, সবই কম বেশি আমরা এই ভিডিওতে দেখাবো। তো থাকো। তারাপীঠ শুধু ভ্রমণের জায়গা নয়, এটা বাঙালির এক মনের আবেগ। বাড়িতে বিপদ থাকলে, মন খারাপ হলে অথবা জীবনের কোনো সমস্যা এলে একবার সবাই এখানে ছুটে আসেন, কারণ সবাই জানে মা তারা ডাকলে সব ঠিক করে দেন। পুরাণ অনুযায়ী সতীর তৃতীয় নয়ন এখানেই পতিত হয়েছিল, আর সেই কারণেই এই জায়গাটিকে বলা হয় মায়ের মহাশক্তির মহাকেন্দ্র। রোড দিয়ে তোমরা একটু এগিয়ে এলে এখানে প্রচুর পুজো দেওয়ার সামগ্রীর জিনিস পেয়ে যাবে, এবং এদিকে রয়েছে এখানে প্রচুর পান্ডা বা পুরোহিত পুজো দেওয়ার সামগ্রীর দোকান রয়েছে। তোমরা এখান থেকে চাইলে নিতে পারো, কথা বলে দেখতে পারো। এই আমরা দেখতে দেখতে চলে এলাম তারাপীঠের মূল প্রবেশদ্বারে। মন্দিরে গেট 1 থেকে প্রবেশ করছি। জয় মা তারা। এই যে মায়ের মন্দির।
ওই নিচের ওখান থেকে লাইন শুরু হচ্ছে, আর এই যে মায়ের মন্দির, মায়ের মন্দির। এখানে প্রচুর পান্ডা পুজো দেওয়ার সামগ্রিক দোকান রয়েছে। তোমরা চাইলে এখানে কারোর সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো, অথবা তোমরা নিজের এসেও করতে পারো। ঘড়ির কাঁটায় তখন 3:50। আমরা মায়ের উদ্দেশ্যে পুজো দেওয়ার জন্য, আরও শনিবার হওয়ার কারণে মায়ের পুজো দেওয়ার লাইন অতিরিক্ত পরিমাণ ছিল। সব থেকে খারাপ জায়গাটা কোথায় জানো? আমরা দাঁড়িয়েছিলাম সাধারণ লাইনে, যেটি ফ্রি অফ কস্ট, কিন্তু মায়ের কাছে আগে পৌঁছানোর জন্য কিছু ভিআইপি লাইন্স আছে, যেটা 500 টাকা, 1000 টাকা, 2000 টাকার বিনিময় তোমরা চাইলে মায়ের কাছে আগে পৌঁছে যেতে পারো। আচ্ছা, তোমরা বলো তো, এটা কি সঠিক? মানে যার কাছে যেরকম সাধ্য, যার কাছে যত টাকা, সে মায়ের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে? তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও, এটা সঠিক? তোমাদের কি মনে হয়? তারাপীঠ এলাকাতে ঢুকতেই যে অনুভূতিটা হয় সেটা ভাষাহীন। ধূপ ধুনোর গন্ধ, মায়ের নামের জপ, আর ভক্তদের মুখে অসীম আশা, সব মিলিয়ে মনে হয় এ শুধু একটা মন্দির নয়, এটা বাংলার একটা আস্থা। এখন ঘড়ি কাঁটায় 6:30। আমরা সবেমাত্র হাফ রাস্তা এসে পৌঁছেছি, এখনও হাফ রাস্তা বাকি। আমাদের পিছনে এই যে এত মানুষের ভিড়, তারাও জানে না তারা কখন পুজো দিতে পারবে। মন্দির কিন্তু বন্ধ হবে 9:30। শুধু মায়ের নাম নিয়ে তারা আশায় লাইনে দাঁড়িয়ে রয়েছে। জয় তারা মা। শনিবার ও মঙ্গলবার তারাপীঠ মন্দিরে একটু বেশি ভিড় হয়। এই যে এত লোক দেখছেন, এনাদের মধ্যে অনেকেই আছেন যাদের পুজো হয়ে গেছে, অনেকে আছেন যারা পুজো দিতে লাইনে দাঁড়িয়েছেন, এবং এনাদের মধ্যে অনেকেই আছেন যারা পুজোর দেওয়ার জন্য অপেক্ষায় আছেন। মায়ের রাতের মন্দির খুব সাদামাটা, 4 চালার একটি মন্দির, কিন্তু কি অপূর্ব লাগছে না? এই তারাপীঠ মন্দিরে প্রায় প্রত্যেক দিনই হোম, যজ্ঞ, তন্ত্র এসব বিদ্যার আরাধনা প্রায় লেগেই রয়েছে। মায়ের মন্দিরে মোবাইল ফোন ক্যামেরার ব্যবহার একেবারেই নিষিদ্ধ, তবুও মায়ের যে একটা ফটো তুলব সেই সৌভাগ্যটাও হলো না। শনিবারের কারণে এত পরিমাণে ভিড় যে রীতিমতো মারামারি লেগে গেছে। আমরা যখন ফাইনালি পুজো শেষ করে বাইরে বেরোলাম, তখন প্রায় ঘড়ির কাঁটায় 8:30। মন্দিরের বাইরে অনেক কেনাকাটার দোকান আছে, জিনিসপত্রের দোকান আছে, যেমন এটা কাঁসা পিতলের অনেক সামগ্রী, পূজার সামগ্রী, মায়ের মূর্তি এবং বহু দেবদেবীর মূর্তি রয়েছে। আপনারা চাইলে এখান থেকে কিনতে পারেন, এবং অন্যান্য দোকানও আছে যা আপনারা ঘুরে দেখতে পারেন। দর্শক বন্ধু, আমি এখন দাঁড়িয়ে আছি এমন এক জায়গায় যার নাম শুনলে অনেকের শরীরে শিহরণ জাগে। এই সেই জায়গা, তারাপীঠের মহাশ্মশান, যেখানে রাতের নীরবতা, আগুনের আলো আর অদৃশ্য শক্তির উপস্থিত চারিদিকে অনুভব করা যায়। এমনকি আমিও একটা গা ছমছমে পরিবেশ অনুভব করেছি। এই মহাশ্মশানে ইতিহাস, তন্ত্র সাধনা আর অনেক কিছু অলৌকিক ঘটনা রয়েছে। এই মহাশ্মশানে একটি আগুনের কুণ্ড আছে, যেখানে আগুন কখনো নেভে না। মনে করা হয় এই আগুন নাকি তান্ত্রিক শক্তির প্রতীক এবং মায়ের ইচ্ছায় প্রজ্বলিত হয়ে রয়েছে। সাধক বামাখ্যাপাও প্রায় প্রতি রাতেই এখানে সাধনা করতেন। শোনা যায় তিনি নাকি চিতা থেকে সদ্য ওঠা আগুন স্পর্শ করতেন, মৃতদেহের পাশে বসে মন্ত্র জপ করতেন, কখনো কখনো মৃত আত্মার সাথে কথাও তিনি বলতেন। তান্ত্রিক মতে মায়ের শক্তি এই শ্মশানের মাটি। এই শ্মশান দিনের বেলা যতটা শান্ত, রাতের বেলা ততটাই শক্তিশালী, ততটাই অলৌকিক এবং ততটাই নির্বেদ্য রহস্যে ঘেরা। আমরা আজকে রাতের ডিনারটা করবো এই হোটেলটা থেকে। তারাপীঠের এটি একটি অন্যতম জনপ্রিয় খাবারের দোকান। এখানে পেট চুক্তি হিসেবে খাবার খাওয়া যায়, মানে
একটা ভেজ থালি নিলে 140 টাকা এবং তার সাথে আনলিমিটেড যে কোনো তরকারি, সবজি, ভাত। গুড মর্নিং এভরিওয়ান। আজকে তারাপীঠ থেকে একদম সরাসরি লাইভ। এখন আমরা জাস্ট বেরোলাম, একটু আসার চেষ্টা করব তারাপীঠ শ্মশানটা একটু ঘোরার, আর এদিকে একটা ঘাট আছে, ঘাটে যাওয়া, আর আশেপাশে টুকটাক যদি কিছু ঘোরার থাকে সেটা ঘোরার চেষ্টা করব। কালকে রাতে, আজকে সকালবেলা বেরিয়েছিলাম চারটের দিকে, মানে কেমন পরিবেশ থাকে সেটা দেখার জন্য। তো কম বেশি ঘুরলাম, বাট চলে এসেছি। এদিকে ঠান্ডা আছে, সকালের দিকে তো ভালো ঠান্ডা, বাট দুপুরের দিকে ভালো, রীতিমতো ভালো গরম। কিছু কিছু পয়েন্টস যেগুলো আমার বলার, বেসিক্যালি দেখো, লোককে তো দোষ দিয়ে লাভ নেই। সবার প্রথম আমরা যখন আসছি, জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্বগুলো আমাদের। তো সেই রেসপেক্টে, কারণ আমি তোমাদের একটা ইনসিডেন্ট বলি। কালকে আমরা পুজোর লাইনে ছিলাম, প্রায় 4টের সময় আমরা পুজোর লাইনে দাঁড়িয়েছি। আমাদের পুজো শেষ হয়েছে প্রায় 8:15-20, প্রায় 4.5 ঘন্টার কাছাকাছি আমরা মায়ের পুজো দর্শন করার জন্য পুজোর লাইনে ছিলাম। রীতিমতো চরম লেভেলের ভিড়, এটা স্বাভাবিক কথা, শনিবার দিন একটু ভিড় হবেই। তো সেই রেসপেক্টে কালকে এমনও হয়েছে যে মন্দিরের সামনে মারামারি অবধি হয়েছে, ভিআইপি লাইন আর নর্মাল লাইনের। ঠিক আছে, তো তোমরা যদি শনিবারের দিন আসো, এরকম মেন্টালিটি প্রিপারেশন নিয়ে আসবে যে 3.5 ঘন্টা 4 ঘন্টা লাগবে। আচ্ছা, এবার আসি যেটা আমি কথাটা বলতে চাইছিলাম, সেটা ভিআইপি লাইন আর নর্মাল লাইন। আরে ভিআইপি লাইন ঠিক আছে, নর্মাল লাইনটা ডিলে করছে যাতে ভিআইপি লাইন ছাড়তে পারে। 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা অবধি লাইন আছে এখানে, দেখলাম যে শনিবার দিনের জন্য। তো বাট কিছু কিছু মানুষ যারা অনেক দূর থেকে এসছে শুধুমাত্র পুজোটা দেওয়ার জন্য, তো তাদের কাছে শুধুমাত্র 4 ঘন্টা 4.5 ঘন্টা এমনভাবে, মানে যখন আটকাচ্ছে না, প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টার জন্য পুরো লাইনটা আটকে দিচ্ছে। তো এটা ভীষণ একটা বিরক্তিকর জিনিস। তো এটা কর্তৃপক্ষ এটা দেখা দরকার। আমার মনে হয় না যে এর উপর কোনো কাজ হবে, কারণ স্বাভাবিক কথা, নর্মাল লাইনের ভিড় থাকলে তাহলেই তো ভিআইপি লাইনের চলবে। ঠিক আছে, তো এই একটা ব্যাপার গেল। আর দ্বিতীয়ত হচ্ছে নোংরা। যে কোনো, আমাদের জানি না প্রবলেমটা কি আমাদের ভারতীয়দের, আমরা যেখানেই যাব, মানে ইভেন পুণ্য করতে আসলেও সেখানটায় মানে এক গাদা নোংরা করে থবো। তো প্রবলেমটা আমি লোকের তো দোষ পরে দেবো, আগে নিজেদের ঠিক হওয়া উচিত যে আমরা এটা চিন্তা ভাবনা করবো যে যদি আমরা ঠিকঠাকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, তাহলে আমার মনে হয় অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। যেমন একটা এক্সাম্পল দিয়ে আমি বলি, কালকে আমরা লাইনে ছিলাম, একটা মহিলা প্রথমে বললেন যে এখানে কি একটু ঝাড় দিতে পারে না, মানে জলে গ্লাস পড়েছিল, একটু ঝাড় দিতে পারে না। ঠিক আছে, ভালো কথা। তিনি নিজেই কিছুক্ষণ পরে জল খেলেন, জলের বোতলটা ওখানেই ফেলে দিলেন। তো ডিপেন্ড না, মানে নিজেরা নোংরা করছে আবার নিজেরাই বলছে। তো সেটাই আগে নিজেদেরকে ঠিক করতে হবে, তারপরে তো অন্য লোককে বলবো আমরা। তো এই একটা পয়েন্ট আমার কথা বলার ছিল। তো এখন বাজে ঘড়ির কাঁটায় 6:03। আমরা এখন একটু বেরোচ্ছি, আমি, মা, বাবা, বোন। এখান থেকে আবার দেখা যাক কত দূর যাওয়া যায়। একটু ঘুরবো, মন্দিরটা দর্শন করব, যদি মায়ের দর্শনটা করতে পারি সেটাও আমার কাছে অনেক আপাতত। তো দেখা যাক, চলো তোমাদের যতটা পারবো চেষ্টা করবো দেখানোর। আচ্ছা, এখান থেকে তারপর আমরা বেরিয়ে যাব শান্তিনিকেতনের জন্য, এখানে সকালে ব্রেকফাস্টটা করে। তো শান্তিনিকেতনে গিয়ে আবার কথা হচ্ছে। চল, টাটা। আমরা এখন রয়েছি তারাপীঠের বামদেবের আশ্রমে, মানে বামদেবের মন্দিরে, এবং তার পাশে এখানে রয়েছে মায়ের চরণছাপ, মানে যেখানে মায়ের দর্শন পেয়ে সিদ্ধলাভ করেছিলেন বামদেব। যাচ্ছি ওইদিকে। এটি হলো মায়ের পাদুকা চিহ্নের মন্দির। সাধক বামাখ্যাপা এখানে মায়ের দর্শন পান, এবং কথিত আছে এখানে মায়ের পদচিহ্ন বা পদধূলি রয়েছে। ঠিক তার পাশে রয়েছে সাধক বামাখ্যাপার সমাধি মন্দির। সাধক বামাখ্যাপা ও মা তারার অনেক অলৌকিক কাহিনী এখনো কথিত রয়েছে। সেই সময় নাকি মায়ের মন্দিরের এক পুরোহিত সাধক বামাখ্যাপাকে পাগল বলে তাড়িয়ে দেন। তখন তিনি রাগের চোটে জ্বলন্ত চিতার ওপরে
তিনি বসে পড়েন। চিতাটি তো জ্বলে যায়, কিন্তু তার গায়ে এক ফোঁটা পোড়ার দাগ থাকে না। তখন থেকে বলা হয় সাধক বামাখ্যাপাকে নাকি স্বয়ং মা রক্ষা করছেন। আমরা এসেছি মুন্ডমালিনী তলায়। এটা হচ্ছে মা ভবতারিণীর মন্দির। কি অসম্ভব সুন্দর দেখো তোমরা। মায়ের মূর্তিটা দেখলে যেমন একটা মন ভরে যায়। প্রথমে রয়েছে মায়ের মূর্তি, তারপর হচ্ছে মহাদেবের মূর্তি, পাশে নন্দী মহারাজ এবং পিছনে রয়েছে সাধক বামাখ্যাপা। কি অসাধারণ। বীরভূমের একটা সব থেকে বড় পজিটিভ পয়েন্ট আমার যেটা ভালো লাগে সেটা যে সব কিছু দেখবে চারচালা বাড়িঘর, বেশ সুন্দর। এখানে শায়দ হোম যজ্ঞ তন্ত্রক্রিয়া হয়। এদিকে রয়েছে সতীমায়ের ঘাট। ওদিক চারিদিক থেকে দেখেছি। ছোট বাবার আশ্রম, কৃষ্ণমায়ের সমাধি। এটা হচ্ছে প্রথমেই আমাদের মন্দিরে যেটা ঢুকলেই চোখে পড়বে সেটা হচ্ছে মুন্ডমালিনী মায়ের মূর্তি। কি অসাধারণ না? তারপরে এদিকে রয়েছে কৃষ্ণ মায়ের সমাধি। সুন্দর লেখা। সম্পূর্ণ ত্যাগ ও স্বার্থ বলে কিছু রেখো না, বাকি রিপুগুলো আপনা আপনিকে কেটে যাবে। সঠিক। মায়ের এখানে অনেক কটা তোমরা খাবারের দোকান পেয়ে যাবে এবং মন্দির থেকে কিছুটা সামনে আসলেই তোমরা পাবে ঘাট, আমাদের দ্বারকা নদী। এই হচ্ছে দ্বারকা নদী। একবার তোমাদের ভিউটা দেখিয়ে দিই জলদি করে। এখানে আমরা একসময় এসেছি, স্নান করতেও এসেছি এর আগের বার যখন এসেছিলাম। এবছর তো সময়ের ইয়েতে জল অনেকটাই কম। তার সাথে এখানে একটা দেখতে পাচ্ছ বড় মহাদেবের মূর্তি রয়েছে। আমি তোমাদেরকে দেখাই আমরা তারাপীঠে কোথায় ছিলাম। আমরা ছিলাম এই দীপক লজটিতে। দীপক লজের যাবতীয় তথ্য থাকবে ডেসক্রিপশনে, তোমরা ওখান থেকে চেক আউট করতে পারো। জাস্ট যেহেতু একটা রাত থাকবো তো তার জন্য এই একটা রুম নেওয়া হলো। এই রুমটা, এই যে রুম, ফ্যান আছে, এসি রয়েছে, লাইট এখানে দিয়ে ও টিভি আছে, বাট আমার মনে হয় না যে টিভিটা চলবে। ফোন নাম্বারটা এই একটা আয়না, তার সাথে এদিকে রয়েছে বাথরুম। বাথরুম পরিষ্কার। এটা নোংরা, মানে মুখটা নোংরা, হয়তো ইয়েতে নোংরা হয়ে গেছে, আয়রনে। গিজার রয়েছে, এখানে একটা বেসিন রয়েছে, কল, হ্যান্ড শাওয়ার, ওয়েস্টার্ন রয়েছে। ঠিক আছে। যেটা শুরু সেটা তো শেষ রয়েছে। তো আমরা আমাদের এই তারাপীঠ ব্লগের শেষটা বজরংবলীর মন্দির দর্শন করে করলাম। এর পরবর্তী ব্লগ আসছে শান্তিনিকেতনে। যদি আমার এই তারাপীঠের ভ্রমণটি তোমাদেরকে পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকো। যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবে, যাতে আমি পরের ভিডিও থেকে সেটাকে আরও বেটার করার চেষ্টা করতে পারি। ধন্যবাদ সবাইকে। সবাই খুব ভালো থেকো।